ডিজাইন অফ কলাম এই চ্যাপ্টারটা আমরা শেষ করছিলাম। তো ডিজাইন অফ কলাম শেষ করার পরে আমি মোটামুটি একটা সেকশনে আমি একটু এই বিল্ডিং প্ল্যান নিয়ে একটু আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। এই সেকশনে ওদের একটু সময় পাইছিলাম, ডি সেকশনে ওরা একটু দেরি করে আসায় ওদের সময় পায়নি। তো মোটামুটি এইখানে যে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটা আমি 32 ইভিনিং ব্যাচকে যখন স্টোরি স্ট্রাকচার পড়াই তাদেরকে আমি প্রজেক্ট দিছিলাম। এরকম এরকম একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দিয়ে দিছিলাম এবং সেইখান থেকে গ্রুপ করে কিছু গ্রুপকে এই কলাম, কিছু গ্রুপকে এই কলাম এবং তার সাথে কিছু র্যান্ডম বিম আমি ডিজাইন করতে দিয়েছিলাম। তো আপনাদেরও এই সেমিস্টারের শেষের দিকে আমি বলে দিছি, এই সেমিস্টার যেমন ফাইনালের আগে বা মিডের পরে আমি এরকম একটা প্ল্যান দিয়ে দিব এবং সেই প্ল্যানেরটাকে আপনাদেরকে ডিজাইন করে নিয়ে আসতে হবে। এখানে মানে সুবিধা হচ্ছে এই জাস্ট মানে ছোট কোনো বিল্ডিং দিব হয়তো ৩ তলা বা ৪ তলা, অর্থাৎ আপনাদের শুধু এই গ্র্যাভিটি লোড নিয়ে অ্যানালাইসিস করলেই হবে। অ্যানালাইসিস হয় ২ ধরনের, একটা হচ্ছে গ্র্যাভিটি লোডের কারণে, আরেকটা হচ্ছে ল্যাটারাল লোডের কারণে। তো ল্যাটারাল লোডের অ্যানালাইসিস দেখানো লাগবে না, সেক্ষেত্রে আর কি এটা বড় হয়ে যায়। প্লাস আপনারা স্ট্রাকচারাল অ্যানালাইসিস 1 এবং 2 কোর্স করে আসছেন, সেখানে আর্টওয়ার্ক অ্যানালাইসিস, লোড অ্যানালাইসিস সেইগুলা সেই ওই কোর্সের আসলে স্কোপ। আমি এখানে আর ওটা নিয়ে আসবো না। এখানে আমি মেনলি গ্র্যাভিটি লোড, অর্থাৎ এই যে একটা প্ল্যান থেকে একদম স্ল্যাব থেকে তার লোড ক্যালকুলেশন করে নিয়ে এসে বিভিন্ন এলিমেন্ট কিভাবে ডিজাইন করতে হয় এরকম একটা প্রজেক্ট দিব। আমরা তো মোটামুটি মিডের আগে কলাম শেষ করছি, মিডের পরে আমাদের বিম চ্যাপ্টার আছে এবং তার নিচে সে বেস প্লেট থাকে, বেস কোড চ্যাপ্টার আছে, সেগুলো আমরা মিডের পরে ফাইনাল সিলেবাসে শিখবো। এবং বিভিন্ন পয়েন্টে যদি আমাদের কোনো কানেকশনের প্রয়োজন হয় তাহলে কানেকশন চ্যাপ্টারগুলো আমাদের আছে, সেগুলো আস্তে আস্তে শিখবো। তো এই প্ল্যানটা এখানে দেখানোর কারণ হচ্ছে যেহেতু আমরা কলাম চ্যাপ্টারটা পড়ছি, তো এটা যদি সাপোজ একটা ৫ তলা বিল্ডিং হয়, তো ৫ তলা বিল্ডিং এর সাপোজ আমি এই কলামটা আমি ডিজাইন করবো, সাপোজ আমি মাঝখানে এই কলামটা ডিজাইন করবো। তো একদম বললাম গ্রাউন্ড ফ্লোরের যে কলাম, গ্রাউন্ড ফ্লোরের এই ইন্টিরিয়র এই মাঝখানের এই কলামটা আমি ডিজাইন করতে চাই। তাহলে মোটামুটি আমরা এতটুকু সবাই বুঝি যে কলামের উপর আসলে লোড আসে হচ্ছে বিম থেকে। এই যে এখানে যে ডটেড লাইনগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে বিমের লেআউট। বিম থেকে কলামের উপরে লোড আসবে। তো আমরা মোটামুটি দেখতেছি ইন্টেরিয়র এই কলামের সাথে এই একটা বিম কানেক্টেড আছে, এখানে একটা বিম কানেক্টেড আছে, এখানে একটা কানেক্টেড আছে, এখানে একটা কানেক্টেড আছে। তার মানে হচ্ছে ৪টা বিম থেকে এই কলামের উপরে লোড যায়। তো প্রথমত যেহেতু আমি যদি বলি যে এটা একটা ৫ তলা বিল্ডিং এর প্ল্যান এবং আমি যদি বলি যে আমি গ্রাউন্ড ফ্লোরের যে কলাম সেটা ডিজাইন করতে চাচ্ছি বা সেটা কত সেকশন ইউজ করবো সেটা জানতে চাচ্ছি। তার মানে কি এর উপরে একদম উপর থেকে টোটাল কি পরিমাণ লোড আসতেছে সেই টোটাল লোডটা আমাদের ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এখন এটা যেহেতু একটা বিল্ডিং এর প্ল্যান তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটা ফ্লোরেই সেম প্ল্যানটা সেম একই রকম থাকে। তার মানে হচ্ছে একদম টপ ফ্লোরের যদি আমি এই স্ল্যাব, যেহেতু আমার এই কলাম যদি আমাদের ডিজাইন করতে হয় তাহলে আমাদের এই বিমের লোড লাগবে। এই বিমের উপরে কি পরিমাণ লোড আসতেছে বা এই বিমের উপরে কি পরিমাণ লোড আসতেছে সেটা জানতে হলে আমাদের আবার প্রথমে স্ল্যাবটা অ্যানালাইসিস করে আসতে হবে। যেখানে কত ইঞ্চি স্ল্যাব ইউজ করা হয়েছে, এর উপরে ডেড লোড কত, লাইভ লোড কত, সেটা টোটালটা ক্যালকুলেশন করে এই স্ল্যাবের কি পরিমাণ লোড বিমে আসতেছে, এই স্ল্যাবের কি পরিমাণ লোড এই বিমে আসতেছে, সেই বিমের লোডটা ক্যালকুলেশন করতে হবে। করার পরে সেম একইভাবে এই স্ল্যাব বা এই স্ল্যাব টোটালটা ক্যালকুলেশন করে যে ৪টা বিম এটার সাথে কানেক্টেড, সেই ৪টা বিমের উপরে আসলে কি পরিমাণ লোড আসতেছে সেই লোডটা ক্যালকুলেশন করে নিয়ে এসে যদি আমরা একদম টপ ফ্লোরের স্ল্যাব থেকে ক্যালকুলেশন করি সেম রিপিট হতে থাকবে, নিচে আরো ৪টা ফ্লোরে রিপিট হতে থাকবে। রিপিট হয়ে টোটাল এখানে ডেড লোড কত, টোটাল লাইভ লোড কত, এরকম আমাদের একটু ভ্যালু একবারে গ্রাউন্ড ফ্লোরের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এই লোড ক্যালকুলেশন করার পরে কলাম ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা লাস্ট চ্যাপ্টারে দেখছি। আমরা আমাদের ইচ্ছা মতো একটা স্টেল সেকশন ধরে নিই, ধরে নেওয়ার পরে সে তার ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করি, ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করে দেখি যদি এই লোডের থেকে তার স্ট্রেংথ বেশি হয় তাহলে আমরা বলি যে এই কলামটা সাফিসিয়েন্ট আছে। আর যদি দেখি যে লোডের তুলনায় তার স্ট্রেংথ বা ডিজাইন স্ট্রেংথ কম তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে এটা সাফিসিয়েন্ট নাই, সেই ক্ষেত্রে তার থেকে একটু বড় সেকশন ধরে আবার পুনরায় প্রসেসটা রিপিট করা। এই কলাম ডিজাইন কিভাবে করতে হয় সেটা মোটামুটি আমি আগেই শেখাইছি। লোড ক্যালকুলেশন কিভাবে লোড ট্রান্সফার হয় এটা মেনলি এই কোর্সেরও বিষয় না, এটা হচ্ছে আরসিসি 125 ঘুরে আসছেন। তারপর আমি জাস্ট একটু দেখাই দিলাম যে লোড ট্রান্সফার পাথটা কিরকম। প্রথমত স্ল্যাব থেকে যাবে বিম, বিম থেকে তারপরে যাবে কলাম। তো এটা একটু বাসায় প্র্যাকটিস করেন যে কিভাবে স্ল্যাবের লোড বিম থেকে কলামে ট্রান্সফার হয়, কিভাবে একটু
জাস্ট র্যান্ডম একটা প্ল্যান নিজেরা নিয়ে একটু বাসায় প্র্যাকটিস করেন, যদি কোনো অসুবিধা ফেস করেন তাহলে সেটা ক্লাসে আমরা ডিসকাস করব, যাতে অ্যাটলিস্ট যখন প্রজেক্টটা দিব তখন প্রত্যেকটা এলিমেন্ট সুন্দরভাবে ডিজাইন করতে পারে। এই চ্যাপ্টারটা মোটামুটি কলাম চ্যাপ্টারটা আমাদের শেষ। কলাম চ্যাপ্টারের পরে আমাদের নতুন আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডিজাইন অফ টেনশন মেম্বার। ডিজাইন অফ টেনশন মেম্বার। এখন কলাম যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে কলামটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেশন মেম্বার, আরো যদি স্পেসিফিক্যালি বলি কলামটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেশন মেম্বার। কলামকে যদি কম্প্রেশন মেম্বার করি তাহলে আসলে টেনশন মেম্বার কি তাহলে বিম? বিষয়টা কিন্তু এরকম না। টেনশন মেম্বারটা কিন্তু বিম না, বিমটাকে বলা হয় ফ্লেক্সার মেম্বার, ওটা আমরা ফাইনালের সিলেবাসে দেখবো। টেনশন মেম্বার তাহলে কোনটি? টেনশন মেম্বার হচ্ছে একটা স্ট্রাকচারে সেই সমস্ত মেম্বার যেগুলো অলওয়েজ টেনশনে থাকবে, এখানে কোনোভাবেই কখনোই কোনো কম্প্রেশন ফোর্স আসবে না। এই ধরনের মেম্বার গুলাকে বলা হয় টেনশন মেম্বার। তো আমরা একটু যদি এখানে সার্চ দিয়ে দেখতে চাই টেনশন মেম্বার পাওয়া যাবে কিনা, কোনগুলো থাকে যদি ফিগার পাই কিনা দেখি। টেনশন মেম্বার্স তাহলে আপনাদেরকে মোটামুটি দেখাইতে বসে বেশ সুবিধা হবে। এখানে মোটামুটি বেশিরভাগই ট্রাশ মেম্বার আসতেছে, কারণ ট্রাশের ক্ষেত্রে টেনশন মেম্বারটা বেশি থাকে। ট্রাশ যখন অ্যানালাইসিস করছেন তখন দেখছেন যে টোটাল ওই ফোর্সগুলো ক্যালকুলেশন করার পরে যে কিছু কম্প্রেশনে থাকে কিছু টেনশনে থাকে, যেগুলো টেনশনে থাকে সেগুলোকেও টেনশন মেম্বার বলা হয়। মেইনলি একটা বিল্ডিং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে এখানে কিছু একটা প্লেট লাগানো আছে। এই যে এখানে যে ব্রেসিংটা, এই ব্রেসিংটা যখন এই যে পয়েন্ট কানেক্ট করা হয়েছে সরাসরি তো আর এই বিমের সাথে এই ব্রেসিংটা বা এই মেম্বারটা কানেক্ট করা হয় নাই, এখানে একটা প্লেট লাগানো আছে। সেম এই যে এখানটা এই জয়েন্টটাও যদি আমরা খেয়াল করি, এখানে একটা কলাম, এখানে একটা বিম, এখানে একটা বিম, আর এদের সাথে যখন ব্রেসিংটা লাগানো হয়েছে এখানে একটা প্লেট জয়েন্ট দিয়ে এই প্লেটের সাথে এরকম বোল্ট দিয়ে বা রিভেট দিয়ে নতুন এই ব্রেসিংটা লাগানো হয়েছে। এই যে প্লেটটা আমরা দেখতেছি এই প্লেটটা অলওয়েজ টেনশনে থাকে, এখানে সবসময় টান ফোর্স কাজ করে, এখানে কোনো সময় কোনো কম্প্রেশন ফোর্স কাজ করে না। তো আমাদের মোটামুটি বিল্ডিং স্ট্রাকচারের ক্ষেত্রে এই সমস্ত প্লেটকে বলা হচ্ছে টেনশন মেম্বার। অর্থাৎ সহজ কথায় আমরা যে ডেফিনিশন বলতে চাই, ডেফিনিশন অনুযায়ী যেই মেম্বারটা অলওয়েজ টেনশনে থাকবে সেটাই হচ্ছে টেনশন মেম্বার। এখন আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারি যে কোন মেম্বারটা টেনশনে আছে কোনটা কম্প্রেশনে আছে। যেমন এই যে এখানে এই যে এই জয়েন্টটা যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা বিম, এটা হচ্ছে একটা কলাম, এখান থেকে একটা ব্রেসিং বা স্ট্রাট বের হয়েছে। এই ব্রেসিং বা স্ট্রাটটা বের হওয়ার জন্য এই কানেক্ট করার জন্য এখানে একটা প্লেট লাগানো হয়েছে। এই প্লেটটা অলওয়েজ টেনশনে থাকবে, কারণ কি এই যে ব্রেসিংটা যে আসছে এই দিক থেকে টানতে থাকবে, এটা অলওয়েজ এই যে প্লেটটা অলওয়েজ টেনশন ফোর্সে থাকবে। এই সমস্ত মেম্বার যেগুলো অলওয়েজ টেনশনে থাকে সেই সমস্ত মেম্বারকে বলা হয় হচ্ছে টেনশন মেম্বার। এটা প্লেট হইতে পারে, এটা কোনো স্টিলের সেকশনও হইতে পারে। আমরা আস্তে আস্তে দেখবো যে কখন কোথায় কোথায় প্লেট থাকে, কোথায় কোথায় সেকশন থাকে, সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখবো। তো আমাদের এই চ্যাপ্টারে এই টেনশন মেম্বার ডিজাইন এবং অ্যানালাইসিস করা আমরা শিখবো। অর্থাৎ একটা টেনশন মেম্বার যদি এক্সিস্টিং থাকে তাহলে ওই টেনশন মেম্বারের স্ট্রেংথ কত, ডিজাইন স্ট্রেংথ কত, সে কি পরিমাণ লোড দিতে পারবে, কি পরিমাণ টেনশন ফোর্স সে আসলে নিতে পারবে, সেটা হচ্ছে তার ডিজাইন স্ট্রেংথ। সেটা ক্যালকুলেশন শিখবো। এরপরে যদি আমাদের লোড দেওয়া থাকে সেই লোড থেকে যদি আমাদের কোনো একটা টেনশন মেম্বার বা টেনশন প্লেট ডিজাইন করতে হয় তাহলে সেটা কিভাবে ডিজাইন করতে হয় সেটাও আমরা শিখবো। তো প্রথমত যদি আমরা একটা টেনশন প্লেটের বা টেনশন মেম্বারের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই, টেনশন মেম্বারের ডিজাইন স্ট্রেংথ হয় তিন ধরনের। আর টেনশন মেম্বারে যখন ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয় তখন আমাদের তিনটা স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয়। এই তিনটা স্ট্রেংথের মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা বলি তার ডিজাইন স্ট্রেংথ। তো তিনটা যে স্ট্রেংথ আমাদের কনসিডার করতে হয় সেই তিনটা স্ট্রেংথের প্রথমটা হচ্ছে ইল্ডিং স্ট্রেংথ, ইল্ডিং স্ট্রেংথ। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথ, সেকেন্ডটাকে বলা হয় ফ্র্যাকচার বা রাপচার স্ট্রেংথ। আর থার্ড যেটা সেটা বলা হয় হচ্ছে ব্লক শেয়ার ফেইলিওর। এই ব্লক শেয়ার ফেইলিওর মোড যেটা, ব্লক শেয়ার স্ট্রেংথ যেটা, এটা উপরের দুইটার থেকে একটু ব্যতিক্রম। সব মেম্বারের জন্য বা সব টেনশন প্লেটের জন্য বা সব টেনশন সেকশনের জন্য মেম্বারের জন্য আমরা ব্লক শেয়ার স্ট্রেংথ পাবো না। ব্লক শেয়ার স্ট্রেংথ একটা একটু ডিফারেন্ট বা ক্যাটাগরির একটা
টেনশন মেম্বার স্ট্রেংথ আমরা জাস্ট একটা ফিগার দেখতে পারি যে ব্লক শেয়ার স্ট্রেংথ কখন পাবো আর কখন পাবো না এরকম একটা ফিগার দেখতে পারি। এই যে এই সমস্ত কানেকশনের ক্ষেত্রে শুধুমাত্র ব্লক শেয়ার স্ট্রেংথ পাওয়া যাবে, বাকি অন্যান্য কানেকশনের ক্ষেত্রে ব্লক শেয়ার স্ট্রেংথ পাওয়া যাবে না। যখন সহজ কথায় যখন এই আমাদের যে কানেক্টিং মেম্বারগুলা বা কানেক্টিং নোডগুলা, যেমন এখানে বোল্টের মাধ্যমে কানেক্ট করা হয়েছিল, এই কানেকশনগুলো একটা ব্লক আকারে কাজ করে, তখন এই ওই যে টেনশন প্লেটটা আছে বা টেনশন মেম্বারটা আছে তার ব্লক শেয়ার স্ট্রেংথ পাওয়া যায়। ব্লক আকারে কাজ করতেছে সেটা কিভাবে বুঝলাম? এই ফিগারটার দিকে যদি খেয়াল করি, দেখেন এই ফিগারটা যখন ফেল করছে, মানে এটা তো এর সাথে লাগানো ছিল, যখন দিক থেকে অনেক বেশি টেনশন ফোর্স দিক থেকে টানা হইতেছে, টেনশন ফোর্স কাজ করতেছে, যখন সেটা ক্যাপাসিটি বা ডিজাইন স্ট্রেংথ এক্সিড করে গেছে তখন সেটা ছিঁড়ে গেছে। তো এই যে ছিঁড়ে গেছে দেখেন এই যতগুলো এখানে বোল্ট ছিল প্রত্যেকটা সবগুলা বোল্ট থেকে একটা ব্লক তৈরি করে ব্লক সহ ছিঁড়ে বের হয়ে গেছে। এই ধরনের স্ট্রেংথকে বলা হয়েছে ব্লক শেয়ার স্ট্রেংথ। তো এই সেপ্টেম্বর কিছু কিছু কেসে ব্লক শেয়ার স্ট্রেংথ পাওয়া যাবে, বাকি নর্মাল আমাদের যে কানেকশনগুলো নর্মাল কানেকশনের ক্ষেত্রে ব্লক শেয়ার স্ট্রেংথ পাওয়া যাবে না। যেমন এই ফিগারটার ক্ষেত্রে আমরা ব্লক শেয়ার স্ট্রেংথ পাবো না। এখানে যদি আমরা টান দিই এই প্লেট থেকে ছিঁড়ে আসবে, আর জাস্ট এই এতটুকু অঞ্চল ছিঁড়ে আসবে এরকম হবে না, এখানে দুইটা আলাদা আলাদা স্টার্ট দেখানো হয়েছে। তো ব্লক শেয়ার স্ট্রেংথ একটু ডিফারেন্ট। বাকি অন্যান্য টেনশন প্লেট, সাপোজ এই টেনশন প্লেট এর যদি আমরা ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের দুইটা স্ট্রেংথ বের করতে হবে। প্রথম যে দুইটা বললাম, একটা হচ্ছে তার ইল্ডিং স্ট্রেংথ, টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ, আর একটা হচ্ছে তার টেনসাইল রাপচার স্ট্রেংথ। এই দুইটা বের করতে হবে। আর ব্লক শেয়ার তখনই আমরা বের করবো যখন একটা কানেকশন পুরো ওই যে মেম্বারটা আছে সেই মেম্বারটার টোটাল কানেকশনটা ব্লকের মতো কাজ করতেছে, তখন ব্লক শেয়ার মোডটা বা ব্লক শেয়ার স্ট্রেংথটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রাইমারিলি প্রাথমিকভাবে আমাদের কনসার্ন হচ্ছে দুইটা, টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করা আর টেনসাইল রাপচার স্ট্রেংথ বা ফ্র্যাকচার স্ট্রেংথ ক্যালকুলেশন করা। তো প্রথমত যদি আমরা টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই, ফর্মুলাটা খুবই ইজি। এটাই হচ্ছে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করার ফর্মুলা। ইল্ডিং স্ট্রেংথ অফ ইল্ডিং স্ট্রেংথ এর ফর্মুলাটা হচ্ছে y equal to বা pn equal to fy into az। fy যেটা সেটা আমরা মোটামুটি এর আগে চ্যাপ্টারও দেখে আসছি, টেস্টিদের যে ইল্ড ডিসটেন্স সেটাই হচ্ছে fy। আমরা দুই ধরনের বা দুইটা ম্যাটেরিয়াল স্টিল দেখে আসছি, একটা হচ্ছে A36 গ্রেডের স্টিল আর একটা হচ্ছে A992 গ্রেডের স্টিল। তো যদি A36 গ্রেডের স্টিল হয় তাহলে তার fy ভ্যালুটা হবে 36, যদি A992 গ্রেডের স্টিল হয় তাহলে তার fy ভ্যালুটা হবে 50 KSI। তো সেখান থেকে জাস্ট কত গ্রেডের স্টিল সেখান থেকে আমরা সরাসরি তার fy ভ্যালু কত সেটা আমরা পেয়ে যাব। আর এজি যেটা, এজিটা হচ্ছে স্টিলের ক্রস এরিয়া। আমরা যে যে টেনশন মেম্বার হিসেবে যে সেকশনটা ইউজ করতেছি বা যে প্লেটটা ইউজ করতেছি তার টোটাল ক্রস এরিয়া মানে হচ্ছে তার টোটাল এরিয়া। টোটাল এরিয়া যদি আমরা ওই এফওয়াই এর সাথে গুণ দিই তাহলে তার ইল্ডিং স্ট্রেংথ কত সেই ইল্ডিং স্ট্রেংথ আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ, এখানে টিএন লেখাটার মানে হচ্ছে নমিনাল স্ট্রেংথ, কারণ এখানে কোনো রিডাকশন ফ্যাক্টর বা ফাই গুণ করা নেই। যদি আমরা ডিজাইন ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই তাহলে এটার সাথে একটা রিডাকশন ফ্যাক্টর ফাই গুণ করতে হবে। তো সেই রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে আমরা যখন ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করতে সেই ভ্যালুটা ইউজ করেছি 0.9। তাহলে যদি আমরা ডিজাইন ইল্ডিং স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই তাহলে এই যে ফর্মুলাটা দেখতেছি এটার সাথে আমরা একটা ফাই গুণ করে দেবো, অর্থাৎ ফর্মুলাটা তখন দাঁড়াবে হচ্ছে ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু এজি। এফ ওয়াই আমি বললাম যে স্টিলের গ্রেড থেকেই পাবো, এজি যদি কোনো স্টিলের সেকশন হয়, এরকম কোনো ডাব্লিউ সেকশন বা কোনো সেকশন হয় তাহলে আমরা এআইসি টেবিল থেকেই এরিয়া ক্যালকুলেশন করতে পারবো। আর যদি কোনো সেকশন না হয় কোনো প্লেট হয়, এরকম কোনো প্লেট হয়, তাহলে এই প্লেটে যে ডাইমেনশন দেওয়া থাকবে সেই ডাইমেনশন থেকে আমরা তার এরিয়া ক্যালকুলেশন করতে পারবো। সেকেন্ড যে স্ট্রেংথটা সেটা হচ্ছে তার ফ্র্যাকচার স্ট্রেংথ বা রাপচার স্ট্রেংথ। রাপচার স্ট্রেংথ ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা, Tn equal to Fu into Ae। এখানে Fu যেটা সেটা হচ্ছে একটা স্টিলের আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ Fy যেটা আমরা ক্যালকুলেশন করলাম ইল্ড স্ট্রেংথ কনসিডার করলাম, Fu বা রাপচার স্ট্রেংথ যখন ক্যালকুলেশন করব তখন আমাদের আলটিমেট স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হবে। আলটিমেট স্ট্রেংথের সাথে আরেকটা যেটা দেখতেছি সেটা হচ্ছে Ae, Fu into Ae। এই এইটাকে বলা হয় হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া। এই মানে হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া। এখন কেউ আমাকে বলতে পারবেন যে ক্রস এরিয়া আর নেট এরিয়া এই দুটোর মধ্যে আসলে পার্থক্য দেখি বলেন। স্যার ক্রস গ্রস এরিয়া হলো গিয়ে টোটাল এরিয়া, আর হ্যাঁ নেট এরিয়া হলো গিয়ে স্যার গ্রস এরিয়া থেকে যে অংশটুকু
মানে ভয়েড থাকবে, সেটা বাদ দিয়ে যে এরিয়াটা থাকে সেটা হলো গেছে নেট এরিয়া। রাইট, ঠিক বলছেন। গ্রস এরিয়া মানে হচ্ছে একটা সেকশনের টোটাল এরিয়া। আর নেট এরিয়া মানে হচ্ছে সেখানে যদি কোনো ফাঁকা স্পেস থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে নেট এরিয়া। যেমন সাপোজ আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আপনি যে চালের বস্তাতে যদি লেখা থাকে যে তার গ্রস ওয়েট 25 কেজি, কথাটার মানে হচ্ছে ওই বস্তা সহ তার ওয়েট হচ্ছে 25 কেজি। আর যদি লেখা থাকে যে নেট ওয়েট 25 কেজি, তার মানে হচ্ছে বস্তা বাদে শুধু চালের ওজন হচ্ছে 25 কেজি। তো সেটা আসলে আমরা যখন এই স্টিলের ডিজাইন রাফসার স্ট্রেন্থ ক্যালকুলেশন করি, তখন আমাদের এই আলটিমেট স্ট্রেন্থের সাথে ইফেক্টিভ এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। এখন এই ইফেক্টিভ নেট এরিয়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, বা ইফেক্টিভ নেট এরিয়া যখন আমরা ক্যালকুলেশন করি, এই যখন ক্যালকুলেশন করি তখন আরো দুইটা টার্ম আসে। এই ইকুয়াল টু ইউ ইন্টু এ এন। ইউ যেটা, ইউটা হচ্ছে শেয়ার ল্যাগ ফ্যাক্টর, ইউটাকে বলা হয় শেয়ার ল্যাগ ফ্যাক্টর। আর এএন যেটা, এএনটাকে বলা হয় হচ্ছে ওই যে স্টিল সেকশন, সেই স্টিল সেকশনটা নেট এরিয়া। তো সেটা যদি আমি একটু বলি, যেমন এইখানে একটা প্লেট দেখানো আছে, সাপোজ এটা হচ্ছে একটা স্টিলের প্লেট, তার এই ডাইমেনশন ধরেন 10 ইঞ্চি। ভালো করে খেয়াল করেন, কারণ এই এই কনসেপ্টের উপরে মোটামুটি আমাদের এই যখন সামনে ডিজাইন স্ট্রেন্থ যখন ক্যালকুলেশন করবো, ডিজাইন স্ট্রেন্থ ক্যালকুলেশন করতে পারে, ডিপেন্ড করে। সাপোজ এই দিকে ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চি, এই বরাবর ডাইমেনশন হচ্ছে 5 ইঞ্চি, আর এটা থিকনেস হচ্ছে সাপোজ 1/2 ইঞ্চি। থিকনেসটা তো এখান থেকে দেখতে পাবো না, থিকনেসটা তার হচ্ছে 1/2 ইঞ্চি। তো প্লেট, যেখানেই কোনো প্লেট দেখবেন এই টেনশন মেম্বার চ্যাপ্টারে, তার এই বরাবর ডাইমেনশনটা কখনোই দেওয়া থাকে না, কারণ এখানেও দেখেন ব্রেক লাইন বোঝাইতেছে, ব্রেক লাইন মানে হচ্ছে এটা আর ওইদিকে এক্সপ্যান্ড করতেছে। তো এটা আসলে এই টেনশন মেম্বারটার স্ট্রেংথ কত হবে সেটা তার এই লেন্থের উপরে কখনোই ডিপেন্ড করে না, তার ডিপেন্ড করে হচ্ছে সে তার থিকনেসের উপরে এবং তার উইডথের উপরে। তো যখনই আমরা টেনশন মেম্বারে আসবো বা টেনশন প্লেট ডিজাইন করবো বা ডিজাইন স্ট্রেন্থ ক্যালকুলেশন করবো, তখন আমাদের যে এরিয়া ক্যালকুলেশন করতে হবে, সেই এরিয়াটা হবে হচ্ছে ওই যে প্লেটটা আছে প্লেটের প্রস্থ কিন্তু তার থিকনেস। একটু ভালো করে মাথায় রাখবেন, এখানে কিন্তু প্লেটের এরিয়া মানে দৈর্ঘ্য কোন প্রস্থ না, এটা ভুল করা যাবে না। এই টেনশন মেম্বার চ্যাপ্টারে যখনই আমরা কোনো প্লেটের স্ট্রেংথ ক্যালকুলেশন করবো, ফর্মুলাটা হচ্ছে তার প্রস্থ ইন্টু তার থিকনেস। তো এই যে প্লেট, এই প্লেটের প্রস্থ যদি সাপোজ 5 ইঞ্চি হয় এবং থিকনেস যদি 1/2 ইঞ্চি হয়, তাহলে এর ক্রস এরিয়া হচ্ছে এই 5 × 1/2, তার মানে হচ্ছে সাপোজ 2.5 ইঞ্চি স্কোয়ার। 2.5 ইঞ্চি স্কোয়ার। এখন এটার নেট এরিয়া কত? নেট এরিয়া যখন বলবো, দেখেন এই যে প্লেটটা, প্লেটের মাঝখানে এখানে একটা বোল্ট লাগানো আছে, বা বোল্ট লাগানোর জন্য এখানে একটা ছিদ্র করা হয়েছে। তার মানে কি, এই প্লেটের মধ্যে এতটুকু একটা ফাঁকা স্পেস আছে। নেট এরিয়া মানে হচ্ছে এখন এই 2.5 ইঞ্চি স্কোয়ার যে আমরা গ্রস এরিয়া পাইলাম, সেখান থেকে কতটুকু জায়গা এই ফাঁকা স্পেসটা দখল করছে, এটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নেট এরিয়া। তো যখনই আমরা একটা মেম্বারের রাপচার স্ট্রেন্থ ক্যালকুলেশন করব, রাপচার স্ট্রেন্থ ক্যালকুলেশন করার সময় অবশ্যই তার নেট এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। তো নেট এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, প্রথমে গ্রস এরিয়া ক্যালকুলেশন করব। গ্রস এরিয়া থেকে এই যতটুকু ফাঁকা স্পেস আছে, সেই ফাঁকা স্পেসটুকু বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে নেট এরিয়া। তো আলটিমেট স্ট্রেন্থের সাথে আমাদের ইফেক্টিভ নেট এরিয়া যদি আমরা গুণ করি, তাহলে সেখান থেকে আমরা টেনসাইল বা রাপচার স্ট্রেন্থ বা ফ্র্যাকচার স্ট্রেন্থটা পাবো। তো এই ক্ষেত্রেও সেম, ইএন মানে হচ্ছে নমিনাল রাপচার বা নমিনাল ফ্র্যাকচার স্ট্রেন্থ। যদি এখান থেকে যদি আমরা ডিজাইন ফ্র্যাকচার স্ট্রেন্থ ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে আমাদের একটা রিডাকশন ফ্যাক্টর গুণ করতে হয়, পাই গুণ করতে হয়। এই রাপচার বা ফ্র্যাকচারের ক্ষেত্রে পায়ের ভ্যালু হচ্ছে 0.75। আমরা সামনে এক্সাম্পলেও দেখবো। এই ছোট ছোট কিছু ভ্যালু মনে রাখবেন, যখন আমরা ইল্ডিং স্ট্রেন্থ ক্যালকুলেশন করব, এইখানে যে রিডাকশন ফ্যাক্টরটা ইউজ করা হয় সেটার ভ্যালু হচ্ছে 0.9। আর রাপচারের ক্ষেত্রে বা ফ্র্যাকচারের ক্ষেত্রে যে রিডাকশন ফ্যাক্টরটা গুণ করা হয়, সেই রিডাকশন ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 0.75। তো আমরা এখন আমাদের তাহলে দেখতেছি যে আমরা যদি ডিজাইন স্ট্রেন্থ বা টেনসাইল স্ট্রেন্থ ক্যালকুলেশন করতে চাই, তাহলে প্রথমত আমাদের নেট এরিয়া ক্যালকুলেশন করাটা ভালোভাবে শিখতে হবে। এখানে কয়েকটা জাস্ট নেট এরিয়া ক্যালকুলেশনের এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা একটু আস্তে একে একে দেখি যে কিভাবে নেট এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। কারণ এই টোটাল একটা মানে ডিজাইন স্টাইল ক্যালকুলেশনের
করার ক্ষেত্রে বা ডিজাইন টেনসাইল স্ট্রেংথ ক্যালকুলেশন করার ক্ষেত্রে জাস্ট এই ঝামেলার পরে হচ্ছে শুধু নেট এরিয়া, বাকি সবকিছু এপিইউ তো আলটিমেট স্ট্রেংথ, এটা সরাসরি গ্রেড থেকে পাওয়া যায়। ইল্ড স্ট্রেংথের ক্ষেত্রে যে সমস্ত ভ্যালু লাগে সেটা আমার আসলে এক লাইনের ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না। শুধুমাত্র এই ডিজাইন স্ট্রেংথটা ডিপেন্ড করে হচ্ছে নেট এরিয়া ক্যালকুলেশন করতে পারার উপরে। এখানে একটা প্লেট দেওয়া আছে, খেয়াল করেন। স্যার ওখানে আবার একটা ছিল স্যার রিডাকশন কোএফিসিয়েন্ট, স্যার ওটা কি আবার? ইউ যেটা ইউটাকে বললাম হচ্ছে ইউটাকে শেয়ার ল্যাগ ফ্যাক্টরও বলে, এটাকে আবার রিডাকশন কোএফিসিয়েন্টও বলে। এই শেয়ার ল্যাগ ফ্যাক্টরের একটা টেবিল আছে আমাদের সামনেই আছে। বিভিন্ন শেপের স্টিল সেকশনের জন্য একটা করে রিডাকশন কোএফিসিয়েন্ট দিয়ে দেওয়া হয়, তো সেটাকে বলা হয় হচ্ছে শেয়ার ল্যাগ ফ্যাক্টর। যেমন এখানে যদি আমরা ডাব্লিউ সেকশন ইউজ করি, ডাব্লিউ সেকশনের ক্ষেত্রে এই শেয়ার ল্যাগ ফ্যাক্টর বা ইউ বের করার ফর্মুলা হচ্ছে এটা 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। যদি এরকম প্লেট হয়, জাস্ট প্লেট, কোনো সেকশন নাই, তাহলে সেই ক্ষেত্রে তার শেয়ার ল্যাগ ফ্যাক্টরের ভ্যালুটা সরাসরি 1। তারপরে যদি যেরকম হলো সেকশন হয়, তারপরে সেরকম মানে রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ইউ ক্যালকুলেশন বা শেয়ার ল্যাগ ক্যালকুলেশন করার ক্ষেত্রে ক্যালকুলেশন করার বেশ কয়েকটা ফর্মুলা দেওয়া থাকে। আমরা এরকম এই টেবিলটা এখানে আমি জাস্ট অল্প কয়েক পেজ নিয়ে আপনাদের মানে কয়েক পেজের স্ক্রিনশট নিয়ে সরি স্ন্যাপশট নিয়ে এখানে আমি দেখাইছি। এই টেবিলটা হচ্ছে বেশ লেন্থি একটা টেবিল। সেখানে অ্যাঙ্গেল সেকশন, টি সেকশন, সি সেকশন, সব সেকশনের জন্য এই শেয়ার লগ ক্যালকুলেশন করার একটা গিভেন ফর্মুলা দেওয়া থাকে। টেবিলটি 3.1 এই টেবিলটা শেয়ার লাইক ফ্যাক্টর ক্যালকুলেশন করার একটা ফর্মুলা দেওয়া থাকে। তো আমরা প্রথমত নেট এরিয়া ক্যালকুলেশন করি। নেট এরিয়া ক্যালকুলেশন করার পরে এই যে ধরনের সেকশন, সাপোজ এইখানে যদি আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা হচ্ছে একটা প্লেট। তো প্লেটের জন্য আমরা সরাসরি u ইকুয়াল টু 1 বসাইতে পারি। তারপরে যখন আমরা এক্সাম্পল সলভ করব, যেমন প্রথম এক্সাম্পলটা এখানে একটা ডাব্লিউ সেকশন দেওয়া আছে, এই সেকশনে যখন আমরা ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করব, এর শেয়ার লাইক ফ্যাক্টর যখন আমরা ক্যালকুলেশন করব, ওই শেপের জন্য শেয়ার লাইক ফ্যাক্টরের যে ফর্মুলা, এই ফর্মুলাটা বসে আমরা তার শেয়ার লাইক ফ্যাক্টরটা ক্যালকুলেশন করব। বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি যে কিভাবে নেট এরিয়াটা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে আমরা একটা প্লেট দেখতে পাচ্ছি। এই প্লেটের ডাইমেনশন লেখা আছে 1/4 × 4। এই ডাইমেনশনটা পড়া শিখতে হবে। যখন একটা প্লেটের এরকম ডাইমেনশন লেখা থাকে, তখন আমি কলাম চ্যাপ্টারে যখন পড়াই বা ইন্ট্রোডাকশন যখন পড়াই, তখন আমরা ডাব্লিউ সেকশন করছিলাম। সাপোজ কোন একটা সেকশন যদি W16 × 57 হয়, এর মানে কি হয় বলেন তো দেখি, কারো মনে আছে কিনা? স্যার এটার টোটাল ডেপথ হলো গিয়ে 16 ইঞ্চি, হুম, আর পার লিনিয়ার ওয়েট হলো গিয়ে 57 পাউন্ড। কিসের বলি মানে 57 পাউন্ড এটা? ফিটে স্যার 57 পাউন্ড স্যার, হ্যাঁ, পার ফিটে। রাইট। প্রতি লিনিয়ার ফিটের ওয়েট হচ্ছে 57 পাউন্ড। তাহলে দেখেন এই জাস্ট এটা লেখা থাকলে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইতেছি। এখন যদি কোনো প্লেটের ডাইমেনশন লেখা থাকে, মাথায় রাখবেন প্লেটের ডাইমেনশন এভাবেও লেখা থাকতে পারে, আবার শুধু এরকম লেখা থাকতে পিএল, এটাও লেখা থাকতে পারে পিএল 1/4 × 4। পিএল মানে হচ্ছে প্লেট, পিএল মানে হচ্ছে প্লেট। এর প্রথম ডাইমেনশনটা বোঝায় হচ্ছে থিকনেস। এই প্লেটটা কতটুকু থিকনেসের সেটা হচ্ছে তার প্রথম ডাইমেনশন। তার প্রথম যে সংখ্যা সেটা দ্বারা বোঝায়। সেকেন্ড যে সংখ্যা সেটা হচ্ছে এই প্লেটের প্রস্থ উইডথ। তার মানে হচ্ছে এখানে যে প্লেটটা দেখানো আছে 1/4 × 4, এর এই প্রস্থটা হচ্ছে 4 ইঞ্চি, এই ডাইমেনশন সম্পূর্ণ ইঞ্চি, আর এর থিকনেসটা হচ্ছে 1/4 ইঞ্চি। এরকম একটা প্লেট যার মাঝখানে এরকম একটা ছিদ্র করা আছে বা এখানে এরকম একটা বোল্ট লাগানো আছে। প্রথমত মেইনলি যখনই আমরা এই ডিজাইন টেনসাইল স্ট্রেংথ ক্যালকুলেশন করি, এই টেনশন প্লেটগুলো ইউজ করা হয় কি আর একটা মেম্বারের সাথে যুক্ত করার জন্য, কানেক্ট করার জন্য। কানেক্ট করতে গেলে কি করতে হয়, সেখানে আমি রিভেট লাগাইতে পারি বা বোল্ট লাগাইতে পারি। এখন আমি রিভেট দেই বা বোল্ট দেই, সেখানে তো আমাকে ছিদ্র করতে হবে। তো যখনই ছিদ্র করা হয় তখনই তার নেট এরিয়াটা কমে যায়, ক্রস এরিয়া থেকে তার নেট এরিয়াটা কমে যায়। তো আমাদের নেট এরিয়া ক্যালকুলেশন করার জন্য এখানে এরকম একটা এক্সাম্পল দেখানো আছে। একটা প্লেট আছে যার মাঝখানে এরকম একটা ছিদ্র করা হয়েছে, এখানে বোল্ট বা রিভেট লাগানোর জন্য। এই যে ছিদ্র করা হইতেছে, এই ছিদ্র আবার যে কোনো মাপের করা হয় না। বোল্ট বা রিভেট যেটাই লাগাবো তারও স্ট্যান্ডার্ড কিছু সাইজ আছে। তবে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ব্যবহৃত সাইজ হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 3/4 ইঞ্চি। 3/4 ইঞ্চি সাইজের বোল্ট বা 3/4 ইঞ্চি সাইজের রিভেট। আর এইখানে বোল্টের কথা বলা আছে, স্ট্যান্ডার্ড হোল পরে 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্ট। তার মানে এখানে একটা বোল্ট লাগানো হবে
এই যে ডাইমেনশনটা দেওয়া আছে এই 3/4 ইঞ্চি, এটা কিন্তু এই ছিদ্রটার ডাইমেনশন না। এইখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে যে বোল্টটা লাগানো হবে সেই বোল্টের ডাইমেনশন হচ্ছে 3/4 ইঞ্চি। তো তাহলে আমরা যদি এই যে প্লেটটা দেওয়া আছে এটা যদি নেট এরিয়া ক্যালকুলেশন করতে চাই, আমরা ফর্মুলাটা হচ্ছে এরকম, নেট এরিয়া ইকুয়াল টু গ্রস এরিয়া মাইনাস উইডথ অফ দ্য হোল ইনটু থিকনেস অফ দ্য প্লেট। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে নেট এরিয়া ইকুয়াল টু গ্রস এরিয়া মাইনাস উইডথ অফ দ্য হোল ইনটু থিকনেস অফ দ্য প্লেট। তাহলে প্রথমে আমাদের নেট এরিয়া ক্যালকুলেশন করতে হবে, গ্রস এরিয়া ক্যালকুলেশন করতে হবে। গ্রস এরিয়ার জন্য ফর্মুলা কি বললাম কিছুক্ষণ আগেই বললাম, এই যখনই আমরা এই টেনশন প্লেট নিয়ে কাজ করতেছি তার এরিয়া ইকুয়াল টু প্রস্থ ইনটু থিকনেস। প্রস্থ এখানে আমি দেখতে পাচ্ছি 4 ইঞ্চি, থিকনেস হচ্ছে 1/4 বা 0.25। তাহলে এই প্লেটটার গ্রস এরিয়া হচ্ছে 1 স্কয়ার ইঞ্চি। এখন এখান থেকে আমরা কি করব, এখন আমরা এখান থেকে নেট এরিয়া ক্যালকুলেশন করব। নেট এরিয়া যখন ক্যালকুলেশন করব তখন আমরা দেখব যে এখানে কয়টা বোল্ট আছে, বা আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা এটা সামনের এক্সাম্পলে দেখাবো। এখানে যদি একটা বোল্টই আছে আমি একটা দিয়ে দেখাই। এখানে আমরা দেখতেছি এখানে একটা বোল্ট আছে। এখন নেট এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা এজি বা গ্রস এরিয়া আমরা এটা পাইছি 1 স্কয়ার এসি মাইনাস উইডথ অফ দ্য হোল। উইডথ অফ দ্য হোল মানে কি এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে যে ছিদ্রটা দেওয়া আছে এটা বলা আছে এর মধ্যে 3/4 ইঞ্চি ডায়ামিটারের একটা বোল্ট ঢুকবে। তার মানে হচ্ছে ডায়ামিটার মানে কি ব্যাস, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যে বোল্টটা থাকবে সেই বোল্টের ডিস্টেন্স হচ্ছে 3/4 ইঞ্চি। এখন একটু চিন্তা করেন, আপনার হাতে যে কলমটা আছে বা আমরা যে কলম দিয়ে লিখি ওই কলমের ঠোঁট যেখানে আমরা ঢুকাই সেটার ডায়ামিটার এবং কলমের মাথার ডায়ামিটার দুটাই যদি সেম হয় তাহলে কি কখনোই কলমটা ভিতরে ঢুকবে? অবশ্যই আমরা যেটার মধ্যে দিতে চাচ্ছি সেটার ডায়ামিটার কিছুটা বড় হইতে হবে বা ডাইমেনশনটা কিছুটা বড় হইতে হবে। তো এখানে সেটাই বলা আছে, যদি এই বোল্টের ডায়ামিটার হচ্ছে 3/4 ইঞ্চি, এখানে যদি আমি একদম 3/4 ইঞ্চি সাইজেরই একটা ছিদ্র করি এই বোল্টটা কিন্তু কখনোই ভিতরে ঢুকবে না। বোল্টটাকে ভিতরে ঢুকতে হলে কি করতে হবে, এখানে আমাদের এই ছিদ্রটা সামান্য একটু বড় বড় করতে হবে। এখন কতটুকু বড় করব সেটারও প্রভিশন দিয়ে দিছে, এআইসি থেকে দিয়ে দেওয়া হয়। এটা যে কোনো মানে এক সাইডে 1/16 ইঞ্চি বড় করতে হয়। তো কিছু কিছু বইয়ে টোটাল যে মানে টোটাল তাহলে কতটুকু ডাইমেনশন সেটা লেখা থাকে 3/4 প্লাস 1/16, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 3/4 ইন্টু এই পাশে 1/16 এই পাশে 1/16, তো দুটো 1/16 যোগ করলে ভ্যালুটা আসে হচ্ছে 1/8। তো আমরা এই ভ্যালুটা ইউজ করব, 1/8 ইঞ্চি যেটা সেটা ইউজ করব। অর্থাৎ এই যে ছিদ্রটা সেই ছিদ্রটার ডাইমেনশন হবে 3/4 প্লাস 1/8। 1/8 কেন দিলাম, কারণ যদি বোল্টের ডায়ামিটার এবং ছিদ্রটার ডায়ামিটার দুইটাই যদি সেম হয় কখনোই বোল্টটা ভিতরে ঢুকবে না। তাহলে ছিদ্রটা একটু বড় করতে হবে, কতটুকু বড় করব সেই ভ্যালুটা ফিক্সড বলে দিলাম 1/8। তাহলে টোটাল এখন যে ছিদ্রটা টোটাল ছিদ্রটার ডাইমেনশন হচ্ছে 3/4 প্লাস 1/8, যোগ করলে ভ্যালুটা আসছে 7/8 ইঞ্চি। এখন যদি আমরা নেট এরিয়া ক্যালকুলেশন করতে চাই, গ্রস এরিয়া পাইছিলাম 1 মাইনাস উইডথ অফ দ্য হোল হচ্ছে 7/8 আর থিকনেস অফ দ্য প্লেট হচ্ছে 1/4 বা 0.25। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখলাম এই যে প্লেটটা সেই প্লেটটার নেট এরিয়া হচ্ছে 0.78 স্কয়ার ইঞ্চি। নেট এরিয়া কিভাবে ক্যালকুলেশন করা হয় বোঝা গেছে? এটাতে কারো কোনো কনফিউশন আছে? আমার কথা শোনা যায়? এই যেটা দেখাইলাম এটাতে কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, শোনা যায়। যেটা দেখাইলাম নেট এরিয়া ক্যালকুলেশন এটা কি বোঝা গেছে? জি স্যার। আমি একজনের রেসপন্সই পাইতেছি, একজনই ক্লাস করতেছে। না স্যার, আছি আমরা। জি জি স্যার। স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, এবার এই ফিগারটা খেয়াল করেন। এখানে আমরা যে চিত্রটা দেখলাম বা প্লেটটা দেখলাম সেখানে জাস্ট প্লেটের সাথে একটা বোল্ট লাগানো ছিল। এখন বাস্তবে আসলে এরকম কানেকশন পাওয়া মুশকিল, কারণ একটা বোল্ট লাগানো এরকম জয়েন্ট খুঁজে পাওয়া দুষ্কর। তো এখানে আরেকটা ফিগার দেওয়া আছে, দেখেন এটা ভালো করে খেয়াল করেন। মানে বাস্তব ক্ষেত্রে তো একটা বোর্ড লাগা থাকবে না, লাগানো থাকবে না, একাধিক বোর্ড লাগানো থাকবে। এইখানে একটা ফিগার দেখানো আছে। এই এই পাশের যে ফিগারটা স্মল এ, যে ফিগারটা এই ফিগারটা যদি খেয়াল করি এখানে একটা প্লেট আছে।
এই প্লেটে দেখতেছি যে দুইটা বোল্ট লাগানো আছে বা দুইটা এরকম বোল্ট লাগানোর জন্য ছিদ্র করা হয়েছে। আর ডান পাশে যে ফিগারটা সেখানে দেখতেছি এইখানে ফিগারটার এই ফিগারটা যদি আমরা কম্পেয়ার করি, এখানে যে দুইটা বোল্ট সেই দুইটা বোল্ট একই লাইন বরাবর আছে, একই লাইন বরাবর আছে। আর এইখানে অনেকগুলা বোল্ট লাগানো আছে কিন্তু কোনোটাই একটা লাইন মানে নির্দিষ্ট লাইন ফলো করে নাই, মানে একটা স্ট্যাগারিং পদ্ধতিতে আছে বা স্ট্যাগারিং ভাবে আছে। অর্থাৎ এখানে একটা আছে ছড়াই ছিটাই আছে, সহজ কথায় কোনো একটা নির্দিষ্ট লাইন ফলো করে নাই, নির্দিষ্ট লাইন ফলো করে নাই, নির্দিষ্ট লাইন ফলো করে নাই। তাহলে এরকম প্লেটের ক্ষেত্রে আমরা আসলে নেট এরিয়া কিভাবে ক্যালকুলেশন করব? তার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নেট এরিয়া মানে একটা প্লেট, সাপোজ এইখানে এই যে একটা প্লেট আছে, এই নেট এরিয়া মানে এই টোটাল প্লেটের এরিয়া থেকে এই যতগুলা বোল্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা বোল্ট আছে, এই টোটাল এরিয়া থেকে এই পাঁচটা বোল্টের এরিয়া বাদ দেওয়াকে এই টেনশন মেম্বারের ক্ষেত্রে নেট এরিয়া বলে না। নেট এরিয়া বলে এই যে দুই দিক থেকে, ভালো করে এই থিওরিটা বোঝার চেষ্টা করুন। এই প্লেটটা টেনশন মেম্বার যেহেতু তার মানে টানে থাকবে, এদিক থেকে টানতেছে এদিক থেকে টানতেছে। এই মেম্বারটা যদি ছিঁড়তে চায় বা ফেল করে, যদি ছিঁড়ে যায়, তাহলে সে ছিঁড়বে কোন দিক দিয়ে? যদি এইটার দিকে খেয়াল করি তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি, যদি এদিক থেকে টানা হয়, এদিক থেকে টানা হয়, দুই দিক থেকে যদি টানা হয়, তাহলে এইখানে যেহেতু একটা ছিদ্র করা আছে, এখানে যেহেতু একটা ছিদ্র করা আছে, তাহলে এই জায়গাটা বা এই লাইন বরাবর সে দুর্বল, তার মানে ছিঁড়লে এই লাইন বরাবরই ছিঁড়বে। আর এই ফিগারটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আসলে কোন দিক থেকে ছিঁড়বে সেটা আমরা জানি না। এবার সে এই দিক থেকেও ছিঁড়তে পারে, এদিক থেকেও ছিঁড়তে পারে, এভাবেও ছিঁড়তে পারে, অথবা এরকম একটা দিয়ে ছিঁড়ে এদিক দিয়েও ছিঁড়ে বের হয়ে যেতে পারে, যে কোনো ভাবে সে ছিঁড়তে পারে। তো যখন নেট এরিয়া ক্যালকুলেশন করতে হয় তখন আমাদের সবার আগে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে ফেইলিয়ার লাইন বোঝা, ফেইলিয়ার লাইন বুঝতে পারা। ফেইলিয়ার লাইন যে বরাবর যাবে আমাদের নেট এরিয়া জাস্ট সেই বোল্টগুলা বা সেই ছিদ্রগুলা বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কথাটা বলার মানে হচ্ছে, ধরেন এই যে এখানে যে প্লেটটা আছে, এখানে যদি এরকম চারটা বোল্ট থাকে, তাহলে এই প্লেটটা ছিঁড়বে কিভাবে? আইদার সে এইভাবে ছিঁড়বে অথবা এইভাবে এই প্লেট এই ফেইলার প্লেন দিয়ে ছিঁড়বে। তাহলে যেই দিক দিয়েই ছিল সে আসলে কয়টা বোর্ডকে বা কয়টা ছিদ্রকে সে অতিক্রম করতেছে? একটা দুইটা। তাহলে যদিও এখানে টোটাল যে প্লেটটা, টোটাল প্লেটে যদিও চারটা ইয়ে আছে, ছিদ্র আছে, কিন্তু আমরা যখন এই নেট এরিয়া ক্যালকুলেশন করব তখন আমরা ফেইলার প্লেন বরাবর কয়টা আছে শুধু সেই কয়টাকে চিন্তা করব। এখানে যদি আমরা নেট এরিয়া ক্যালকুলেশন করতে চাই তখন আমরা এই চারটা ছিদ্রের এরিয়া বাদ দিব না, আমরা বাদ দিব হচ্ছে ওই ফেইলিয়ার প্লেন বরাবর যে কয়টা আছে সেই কয়টা। এই ফেইলিয়ার প্লেন বরাবর আছে হচ্ছে দুইটা, তাহলে আমরা দুইটা বাদ দিব। এরকমই একটা এক্সাম্পল এই সামনেরটাতেই, মানে সামনেরটাতেই দেওয়া আছে। তার আগে এখান থেকে আমরা আরেকটু কিছু দেখে যাই। যদি ফেইলিয়ার প্লেনটা এরকম একদম সোজা ভাবে সেট করে চলে যায় তাহলে কিভাবে নেট এরিয়া ক্যালকুলেশন করতে হয় সেটাই যে এখানে দেখলাম, যে ক্রস এরিয়া থেকে যদি সাপোজ এটা কোনো একটা এক্সাম্পল হয়, তাহলে এই প্লেটটা যদি আমরা এই নেট এরিয়া ক্যালকুলেশন করতে চাই, যদি সাপোজ আমি বলি যে তার ক্রস এরিয়া হচ্ছে 1 স্কয়ার ইঞ্চি, তাহলে এখানে আমরা ভ্যালু হবে 1 মাইনাস, যদি সেম একই সাইজের এখানে বোল্ট ইউজ করা হয় তাহলে একটা বোল্টের জন্য আমরা টোটাল এরিয়া মানে ডাইমেনশনটা পাইছি 7/8, তাহলে দুইটা বোল্টের জন্য হচ্ছে 7/8 ইনটু 2, তার সাথে থিকনেস গুণ করলে এরকম প্লেটের ক্ষেত্রে আমরা সহজেই তার নেট এরিয়া ক্যালকুলেশন করতে পারি। অসুবিধা হয় যখন এরকম স্ট্যাগারিং প্লেট থাকে, যখন স্ট্যাগারিং প্লেট থাকে তখন আর আমরা সহজেই, কারণ এখানে আমরা কয়টা বোল্ট বাদ দিব, এখানে ফেইলিয়ার প্লেনটা তো এইভাবেও যেতে পারে, আবার ফেইলিয়ার প্লেনটা তো এইভাবেও যেতে পারে, দুই দিক দিয়েই যেতে পারে। তাহলে কি আমরা একটা বোল্ট বাদ দিব নাকি দুইটা বোল্ট বাদ দিব? এখানটাতেই মেন কনসার্নটা আসে। এরকম যদি স্ট্যাগারিং বোল্ট লাগানো থাকে বা স্ট্যাগারিং ভাবে এরকম ছিদ্র করা থাকে বা রিভেট লাগানো থাকে, সেই ক্ষেত্রে আমাদের পসিবল প্রত্যেকটা লাইন বরাবর নেট এরিয়া ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমাদের একবার এই সোজা বরাবর ক্যালকুলেশন করতে হবে, আর একবার হচ্ছে এই পর্যন্ত এসে যদি এইভাবে ছিঁড়ে তাহলে এই বরাবর নেট এরিয়া কত সেটাও ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ কয়টা লাইন বরাবর ছিঁড়তে পারে প্রত্যেকটা লাইন বরাবর নেট এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এখন যখন এই বাঁকা লাইন বরাবর, মানে অর্থাৎ একটা সোজা লাইনে না এসে, এই সোজা লাইনে না এসে যখন এরকম বাঁকা লাইনে আমরা ক্যালকুলেশন করব, এই যে দুইটা বোল্ট সেই দুইটা বোল্টে একটা লাইন বরাবর নাই, তাহলে কি করতে হয় সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর নিয়ে আসতে হয়।
যদি একই একটা সেম সিমিলার লাইন বরাবর না থাকে তখন একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর নিয়ে আসতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটাকে বলা হয়েছে লেন্থ কারেকশন ফ্যাক্টর। লেন্থ কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য আমাদের দুইটা ভ্যালু দরকার, একটা হচ্ছে এস এর ভ্যালু আর একটা হচ্ছে জি এর ভ্যালু। এস মানে হচ্ছে দেখেন স্পেসিং অফ বোল্ট ইন দ্য ডিরেকশন অফ লোড। তার মানে হচ্ছে এই যে একটা বোল্টের সেন্টার থেকে আরেকটা বোল্টের সেন্টার লোডের ডিরেকশনে, লোড আছে হচ্ছে এই বরাবর, তাহলে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে তার এস। আর জি মানে হচ্ছে স্পেসিং অফ বোল্ট ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু লোড। লোড আছে এই বরাবর, তার পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে। এর সেন্টার থেকে এস সেন্টার পর্যন্ত পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে জি। এরপরের এক্সাম্পলে আরো ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তো এখান থেকে আমাদের যতটুকু বুঝতে হবে, যদি ফেইলার প্লেন একটা লাইন বরাবর যদি একাধিক বোল্ট না থাকে, যদি এরকম বাঁকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কারেকশন ফ্যাক্টর লাগবে, লেন্থ কারেকশন ফ্যাক্টর লাগবে। সেই লেন্থ কারেকশন ফ্যাক্টরটা হচ্ছে এস স্কোয়ার বাই 4c। এস মানে হচ্ছে তার এই হরাইজন্টাল বা আনুভূমিক বরাবর যে ডিসটেন্স, সেন্টার টু সেন্টার ডিসটেন্স, সেটা হচ্ছে এস। আর উলম্ব বরাবর তাদের সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, সেটা হচ্ছে জি। এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। স্ট্যাগার্ড যদি প্লেট থাকে, স্ট্যাগার্ড প্লেটের একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে একটা প্লেট দেওয়া আছে, প্লেটের সকল ডাইমেনশন দেওয়া আছে, খুব ভালো করে দেখেন। এটা বুঝতে পারলে মোটামুটি এই নেট এরিয়া ক্যালকুলেশনে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এখানে একটা প্লেট দেওয়া আছে, এই বরাবর তার লেন্থ আমরা জানি না, এটা ব্রেক লাইন দিয়ে দেখানো আছে। এদিক বরাবর হচ্ছে তার টি, এদিক বরাবর টি। এই প্লেটের টোটাল টোটাল উইডথ কত, প্রস্থ কত, সেটা এখানে দেখানো আছে, ভাগ ভাগ করে দেখানো আছে। টোটালটা লেখা আছে হচ্ছে 12 ইঞ্চি। এখান থেকে একদম নিচের একদম এজ থেকে বা নিচের প্রান্ত থেকে এই যে প্রথম যে বোল্ট বা ছিদ্রটা আছে তার ডিসটেন্স হচ্ছে 3 ইঞ্চি। এর সেন্টার থেকে সেকেন্ড যে বোল্টটা আছে, সরি, এর সেন্টার থেকে এই মাঝখানে যে বোল্টটা আছে তার সেন্টার লাইন পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 4 ইঞ্চি। এই মাঝখানে যে বোল্টটা আছে সেটা থেকে উপরের যে বোল্ট সেটা সেন্টার লাইনের ডিসটেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। আর এই এটা সেন্টার থেকে একদম উপরের এজ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। টোটাল যোগ করে টোটাল যে প্লেটটা তার টোটাল প্রস্থ হচ্ছে 12 ইঞ্চি। আর এই যে প্লেট, এই প্লেটের আর একটা দেখেন এখানে ডেজিগনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1/4 ইঞ্চি পিএল A36। কথাটার মানে হচ্ছে এই যে প্লেট, সে প্লেটে A36 গ্রেডের স্টিল তৈরি করা হয়েছে। এবং 1/4 ইঞ্চি মানে হচ্ছে এই যে প্লেট, সেই প্লেটটার থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চি। আর কি কি ডাইমেনশন দেওয়া আছে, এই বরাবর তো আমরা ডাইমেনশন দেখলাম উলম্ব বরাবর। এখন যদি আমরা হরাইজন্টাল বরাবর ডাইমেনশন দেখি, এই যে ছিদ্রটা আছে বা হোলটা আছে, এই ছিদ্র থেকে এই এই যে ছিদ্রটা আছে, এদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 2 এর 1/8, বা এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে ভ্যালুটা হচ্ছে 2.125। ক্যালকুলেটরে করে দেখতে পারেন, এর ভ্যালুটা হচ্ছে 2.125 ইঞ্চি। আর এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা আসে 1/7/8, বা এটার দশমিকে কনভার্ট করলে ভ্যালু আসে 1.875। তার হচ্ছে 1.875 ইঞ্চি। আর এটা হচ্ছে 2.125। তাহলে এই সমস্ত ডাইমেনশন আমরা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই প্লেটের নেট এরিয়া ক্যালকুলেশন করা। তো প্রথম কাজটা হচ্ছে আমরা যদি এই গ্রস এরিয়া ক্যালকুলেশন করি, তাহলে গ্রস এরিয়াটা কত হবে? গ্রস এরিয়াটা হবে হচ্ছে 12 ইন্টু 1/4। 12 ইন্টু 1/4 করলে আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে 3। এজ ইকুয়াল টু ভ্যালুটা আসবে হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার। এখন নেট এরিয়া যে আমরা ক্যালকুলেশন করব, নেট এরিয়া ক্যালকুলেশন করার আগে প্রথমে আমাদের ডিসাইড করতে হবে এর ফেইলার প্লেন কোন দিকে। এই দিক থেকে যে টানতেছে, যখন এটা ফেল করবে সে ছিঁড়বে কোন দিক দিয়ে, এটা ছিঁড়বে কোন দিক দিয়ে। দেখেন এই বরাবর এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, বোল্টটা এখানে ছিল ছিদ্র করা হয়েছে। তাহলে এই যে একটা ফেইলার লাইন বরাবর এখানে দুইটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এই ফেইলার লাইন বরাবর একটাই বোল্ট আছে, এখানেও একটা বোল্ট আছে, এই ফেইলার লাইন বরাবর একটাই বোল্ট আছে। এখন আমাদের একদম সহজ বুদ্ধি কি বলে বা সহজ চিন্তা কি বলে, কি মনে হয় এটা ছিঁড়বে কোন দিক দিয়ে? দেখি বলেন। স্যার 2 বল বরাবরই স্যার ছিড়বে। আমাদের সহজ জাজমেন্ট যেটা বা সহজ মাথায় যেটা আসবে সেটা হচ্ছে, যেহেতু
এই বরাবর দুইটা বোল্ট আছে, তার মানে এদিকে সব থেকে সে বেশি ভালনারেবল। এটা আপনারা চাইলে ওই নিজের একটা খাতার পেজ নিয়েও করতে পারেন, একদম মাঝখানে কোনো একটা কাগজ কেটে কেটে পাকা করে দুই দিক থেকে টান দিয়ে দেখতে পারেন ছিঁড়ে কোন দিক। আমাদের সহজ মাথায় যেটা আসবে সেটা হচ্ছে এইদিকে যেহেতু দুইটা বোল্ট আছে, তার মানে এদিকে ফাঁকা জায়গা বেশি, হোয়াইট বেশি বা ফাঁকা স্পেস বেশি, টান দিলে এদিকটা দুর্বল ভালনারেবল ছিঁড়ে যাবে। তা আমাদের যেটা মাথায় রাখতে হবে, সাপোজ প্রথমে আপনি যখন টান দিলেন, প্রথমে কি এই মাথা ছিঁড়বে নাকি এই মাথা ছিঁড়বে, সেটা ডিপেন্ড করতেছে এই এজ থেকে প্রথম যে ফাঁকা জায়গাটা সেটা কত দূরে আছে। নিচের এজ থেকে প্রথম ফাঁকা জায়গাটা আছে হচ্ছে 3 ইঞ্চি দূরে, উপরের এজ থেকে প্রথম ফাঁকা জায়গাটা আছে হচ্ছে 2.5 ইঞ্চি দূরে। তার মানে আমরা এটুকু আমরা বুঝতে পারতেছি যে ছেঁড়া শুরু হবে উপর থেকে। কারণ কি, নিচে প্রথম যে ফাঁকা জায়গাটা সেটা 3 ইঞ্চি দূরে আছে আর উপরেরটা আছে 2.5 ইঞ্চি দূরে। তো যখন লোড আমরা দুই দিক থেকে টানা শুরু করব, ওই তখনই দেখবে যে যেই ডিস্টেন্স মানে কম ডিস্টেন্স দূরে সে ফাঁকা জায়গা পাবে সে বরাবর সে ছিঁড়তে চেষ্টা করবে। তো এইটুকু সে আসলো, আসার পরে সে দেখবে সে যদি সোজা ছিঁড়তে চায় তাহলে তার ডিস্টেন্স কত, এত দূর 2.5 আর এদিকে 4। আর যদি সে এইদিকে ছিঁড়তে চাই তাহলে তার ডিস্টেন্স কত। আমরা জাস্ট এইভাবে মানে এই সোজা যে এই বরাবর ছিঁড়ে চলে যাবে এইটাই আমরা কনক্লুশনে আসতে পারবো না। আমাদের কি করতে হবে, এখানে পসিবল কতগুলো ফেইলিয়ার মোড হইতে পারে সবগুলো আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে। একটা আমরা বুঝতে পারতেছি এই বরাবর সে ছিঁড়তে পারে, সেকেন্ড আরেকটাও মানে আরেকটা ফেইলিয়ার প্ল্যান এমন হইতে পারে এই বরাবর আসতেছে, আসার পরে সে এই বরাবর ছিঁড়তেছে কারণ এটা মোটামুটি কাছে, এই বরাবর ছেড়ার পরে সে সোজা এই দিক দিয়ে ছিঁড়ে চলে গেল, অথবা এই বরাবর আসলো, এই বরাবর আসার পরে এই বরাবর ছিঁড়লো, ছেড়ার পরে সে আবার এই এই বোল্ট দিয়ে ছিঁড়ে চলে গেল। তো আমরা মোটামুটি তিনটা ফেলিয়ার প্ল্যান দেখতেছি। অথবা কেউ এটাও চেক দিতে পারে যে এই বরাবর আসলো, এই বরাবর আসলে আসবে না কারণ এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 2.5 প্লাস 2.5 পাস, এতটুকু যেহেতু আমরা দেখতেছি যে এই বোল্টের ডিস্টেন্স এই এজ থেকে সব থেকে কাছে, তার মানে এখান থেকে এটুকু ছিঁড়বে প্রথমে, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে কোন দিকে ছিঁড়বে, এটা কি এখান থেকে সোজা এদিকে ছিঁড়বে নাকি এই দিক দিয়ে এদিকে ছিঁড়বে, এই দিক থেকে এদিকে ছিঁড়ে তারপরে আবার এখানে ছিঁড়ে এখান থেকে বের হয়ে যাবে। এখন এই তিনটা আমরা জানি না, এই তিনটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো প্রথমে একটু ভালো করে খেয়াল করেন, জিনিসটা সহজ। এই একটা এক্সাম্পল বুঝতে পারবেন, নেট এটা ক্যালকুলেশনের কোনো অসুবিধা থাকবে না। প্রথমে আমরা চিন্তা করলাম সে, আমি ধরে নিলাম সে পুরোপুরি সে এডি পাথ অর্থাৎ সোজা বরাবর সে ছিঁড়ে আসবে। এই বরাবর যদি ছিঁড়ে আসে তাহলে তার নেট এরিয়া কত হবে, আমরা বললাম নেট এরিয়া মানে হচ্ছে গ্রস এরিয়া। গ্রস এরিয়া দেখলাম টোটাল উইডথ হচ্ছে 12 আর তার থিকনেস হচ্ছে 1/4, তাহলে গ্রস এরিয়া হচ্ছে 3। 3 মাইনাস, এখন একটা ছিদ্রের ডাইমেনশন কত, এখানে প্রশ্নে বলা আছে যে এখানে যে বোল্ট ইউজ করা হয়েছে সেই বোল্টের ডায়ামিটার হচ্ছে 15/16। বোল্টের ডায়ামিটার বলা আছে 15/16 ইঞ্চি, তার মানে হচ্ছে একটা বোল্টের ডাইমেনশন কত, 15/16 ইঞ্চি। এখন বোল্টটাকে ভিতরে ঢোকানোর জন্য আবার কি করতে হয়, এই 15/16 সাথে আমরা 1/8 ক্লিয়ার স্পেস যোগ করি। তাহলে এই 15/16 সাথে যদি 1/8 যোগ করি তাহলে একটা বোল্টের ডাইমেনশন আমরা পাবো, একটা বোল্টের উইডথ প্রস্থ আমরা পাবো। এই বরাবর বোল্ট আছে কয়টা, আছে হচ্ছে 2টা। তাহলে আমরা কি করব, যে একটা বোল্টের ডাইমেনশন হচ্ছে 15/16, তার সাথে আমরা গুণ করে দিব হচ্ছে 2 ইন্টু থিকনেস, কিন্তু তার থিকনেস কত, থিকনেস হচ্ছে 1/4। 1/4 ক্যালকুলেশন করলে সেটা হবে, সেটা হচ্ছে আমাদের এডি পাথ বরাবর তার নেট এরিয়া। এই যে ফর্মুলাটা আমরা উপরে যেটা দেখলাম যে n ইকুয়াল টু এসি মাইনাস উইথ ফর হোল ইনটু থিকনেস অফ লেগ। উইথ অফ হোলের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে বোল্টের ডায়ামিটার কত, বোল্টের ডায়ামিটারের সাথে আমরা একটা ক্লিয়ার স্পেস যোগ করি, 1/8 ইঞ্চি ক্লিয়ার স্পেস যোগ করি যাতে বোল্টটা ভিতরে ঢোকানো যায়। 2 গুণ করলাম কারণ এখানে এই লাইন বরাবর দুইটা বোল্ট আছে, তাই 2 গুণ করছি। তাহলে এটা ক্যালকুলেশন করে সাপোজ ভ্যালুটা আসলো হচ্ছে 2.5। ভ্যালুটা কিন্তু 2.5 আসবে না কারণ ওরা ক্লিয়ার স্পেস দিয়েছে হচ্ছে 1/60, আমরা ক্লিয়ার স্পেস দিচ্ছি 1/8। আমি ধরে নিলাম 2.5 আসবে, ক্যালকুলেশন করে যেটা আসবে আপনাদের সেটাই। তাহলে এডি বরাবর আমরা ক্যালকুলেশন করলাম। এখন আমরা ক্যালকুলেশন করব হচ্ছে প্রথমে এইটুকু ছিঁড়ছে, তারপরে হচ্ছে এই লাইন বরাবর ছিঁড়ে গেছে, এইটুকু ছেড়ার পরে এই লাইন বরাবর ছিঁড়ে গেছে, তাহলে আসলে কি হবে, সরি প্রথমে এই লাইন বরাবর
সিডে নাই, সেকেন্ড যে পাথটা স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার আমাদের ক্লিয়ারেন্স পেন 1/8 কেন দিছে একটু মিস হয়েছে এটা হচ্ছে এই স্টিলের যে গভর্নিং বডি এআইএসসি ওরা বলে দেয় যে অ্যাকচুয়াল হোল ডায়ামিটার যেটা হয় তার থেকে আমরা এই 1/2 পাশে, সাপোজ এটা হচ্ছে বোল্টের ডায়ামিটার, বোল্টের ডায়ামিটারের মধ্যে যখন আমরা এই বোল্টটা যখন এই হোলটার মধ্যে দিব, এটা সামান্য একটু বড় না করলে ভিতরে যাবে না। তাহলে কতটুকু বড় করবো সেটা এই এআইএসসি একটা ভ্যালু বলে দিচ্ছে, সেটা হচ্ছে দুই পাশে 1/16 ইঞ্চি করে, দুই পাশে 1/16 ইঞ্চি করে। কিছু কিছু বইয়ে দেখবেন বা কিছু কিছু বইয়ে বা ম্যানুয়ালে লেখা আছে যে টোটাল যে ডায়ামিটার দেওয়া আছে সেটার সাথে 1/16 ইঞ্চি যোগ করবো। আবার কিছু কিছু বইয়ে লেখা আছে হচ্ছে এই উপরের পাশে 1/16, নিচের পাশে 1/16। তো এই দুই পাশে 1/16 এটা ইউজ করা বেশি সেফ। এজন্য আমরা টোটালটা হচ্ছে ওই উপরে 1/16 আর নিচে 1/16, দুইটা যদি 1/16 যোগ করেন তাহলে এই ভ্যালুটা আসবে হচ্ছে 1/8। বোঝা গেছে? জি স্যার তাহলে যেটা দেখাইতেছিলাম যে আমরা প্রথমে এডি পাথ বরাবর আমরা ক্যালকুলেশন করলাম, ভ্যালুটা পেলাম সাপোজ 2.5 স্কয়ার ইঞ্চি। এখন সেকেন্ড সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে পাথ এবিডি। এবিডি মানে হচ্ছে প্রথমে এ বরাবর সিডছে, বি মানে হচ্ছে যে মাঝখানেরটা, তারপরে এখানে সিডছে, তারপরে আবার এইখানে সিডে বের হয়ে গেছে। তাহলে এখন আমরা এই বরাবর নেট এরিয়া ক্যালকুলেশন করব। এই বরাবর যদি নেট এরিয়া ক্যালকুলেশন করি তাহলে কি হবে, ফর্মুলাটা হচ্ছে প্রথমে গ্রস এরিয়া, গ্রস এরিয়া হচ্ছে 3। এখন এই লাইন বরাবর কয়টা বোল্ট আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে আগে যেখানে 2 বসাইছিলাম এখন সেখানে বসাবো হচ্ছে 3। একটা বোল্টের ডায়ামিটার হচ্ছে 15/16, ক্লিয়ার স্পেস হচ্ছে 1/8, তার সাথে থিকনেস হচ্ছে 1/4। তাহলে আমরা এই নেট এরিয়া যখন ক্যালকুলেশন করতেছি আমাদের মোটামুটি হচ্ছে বাকি সব ভ্যালু বসানো শেষ। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে যেহেতু একটা এই তিনটা বোল্ট একই লাইনে নাই, তাহলে কি করতে হবে, আমাদের লেন্থ কারেকশন করতে হবে। যেহেতু এ বোল্ট থেকে যখনই বি বোল্টে গেছে তখনই সেটা ডিভিয়েট হয়ে গেছে, তখন এখন আমাদের লেন্থ কারেকশন করতে হবে, অর্থাৎ ওই যে এসি স্কোয়ার বাই 4জি যেটা, সেই এসি স্কোয়ার বাই 4জি ভ্যালুটা বসাইতে হবে। সেটা কিভাবে বসাবো, এসি স্কোয়ার মানে যেটা বললাম, এসি স্কোয়ার মানে হচ্ছে এই যে হরাইজন্টাল বরাবর যে ডিসটেন্স সেটা হচ্ছে এস, আর ভার্টিক্যাল বরাবর যে ডিসটেন্স সেটা হচ্ছে জি। এ এ বোল্ট থেকে যখন বি বোল্টে আসছে তখন তার হরাইজন্টাল বরাবর ডিসটেন্স হচ্ছে 2 এর 1/8, এটাকে দশমিকে করলে তার মূল্য হচ্ছে 2.125। তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে এই ডিসটেন্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু জি, এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স 2 এর 1/2 মানে হচ্ছে 2.5, তাহলে 4 ইন্টু 2.5। তাহলে এই এ বোল্ট থেকে আমরা বি বোল্টে আসলাম, এখন বি বোল্ট থেকে আবার যাব ডি বোল্টে, তার মানে কি আবার লাইন চেঞ্জ হচ্ছে। লাইন যখনই চেঞ্জ হবে ততবার আমাদের কারেকশন লাগবে। তো যখন এই বোল্ট থেকে আবার ডি বোল্টে যাব, এইখান থেকে এই বরাবর হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে সেম আগের মতোই 2.125। এইখান থেকে এটার এখন ভার্টিক্যাল ডিসটেন্স, এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে 4 ইন্টু 4। তো টোটালটা যদি ক্যালকুলেশন করা হয় টোটালটার সাথে থিকনেস হচ্ছে 0.25। টোটালটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই এ বি ডি বরাবর আমাদের নেট এরিয়ার ভ্যালুটা আসে হচ্ছে 2.43 স্কয়ার ইঞ্চি। অনেকেই কনফিউজ হইতে পারে যে এখান থেকে তো এখানে তো 12 থেকে এই 3 মাইনাস করা হইতেছে, আর তাহলে আমরা 3 থেকে মাইনাস করতেছি, আসলে জিনিসটা কি দেখেন, আমরা এখানে এজি আগে ক্যালকুলেশন করে নিয়ে আসছিলেন কিভাবে, 12 ইন্টু 3, সরি 12 ইন্টু 1/4, সেভাবে আমরা এজি ক্যালকুলেশন করে নিয়ে আসছিলাম। ওরা কি করছে, এরা হচ্ছে এই এজি আলাদাভাবে ক্যালকুলেশন না করে এই যে 12টা হচ্ছে লেন্থের মধ্যে ব্র্যাকেটের মধ্যে রেখে দিছে, আর ব্র্যাকেটের বাইরে হচ্ছে তার থিকনেস 0.25। এই 12 এর সাথে যদি 0.25 গুণ করেন এই তিন তিন ভ্যালুই আসবে। তো আপনি টোটাল ডাইমেনশন থেকে বাদ দিয়ে দিয়ে লাস্টে থিকনেস গুণ করেন, অথবা প্রথমে এজি ক্যালকুলেশন করে তারপরে এইখানে ব্র্যাকেট দেন, জিনিসটা একই। যদি আপনি এখানে 3 বসান তাহলে ব্র্যাকেটটা আর এখানে হবে না, ব্র্যাকেটটা হবে এখান থেকে এই পর্যন্ত, আর এখানে ভ্যালুটা হবে হচ্ছে 3, এখানে ভ্যালুটা হবে হচ্ছে 3। যে ক্যালকুলেশন করে দেখেন সেম একই ভ্যালু পাবে। থার্ড পথ, থার্ড পথ হচ্ছে এবিসি, তার মানে হচ্ছে প্রথমে এখানে সিটছে, এখান থেকে এখানে সিটছে, তারপর হচ্ছে এই বরাবর সিটে বের হয়ে গেছে। এই বরাবর যদি আমরা ক্যালকুলেশন করি একই রকম, যদি আমরা এজি ক্যালকুলেশন আগে করে আসি তাহলে এখানে বসাবো 3, ব্র্যাকেটটা চলে আসবে এখানে, এই বরাবর টোটাল বোল্ট আসছে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা বোল্ট আছে তাই 3 দিছি। একটা বোল্টের ডায়ামিটার হচ্ছে 15/16
এবং তার সাথে ক্লিয়ার স্পেস আমরা বলতেছি 1/16 দিলেও ওকে, 1/8 দিলেও ওকে, স্যার সেটা সুবিধা সে দিতে পারে। সাপোজ আমরা 1/8 দিলাম, প্লাস এ বোল্ট থেকে যখন বি বোল্টে যাবে সে লাইন চেঞ্জ করতেছে, তার মানে আমাদের লেন্থ কারেকশন ফ্যাক্টর লাগবে। এস স্কোয়ার মানে হচ্ছে এস মানে হচ্ছে তার হরাইজন্টাল ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত তার হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে 2 এর 1/8 বা 2.125, এস স্কোয়ার মানে 2.125 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইনটু জি, 4 ইনটু এস সেন্টার থেকে এস সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা হচ্ছে জি, সেই ভ্যালুটা হচ্ছে 2.5, 4 ইনটু 2.5 প্লাস এই এই বোল্ট থেকে আবার এই বোল্টে সে লাইন চেঞ্জ করতেছে, তার আবার লেন্থ কারেকশন ফ্যাক্টর লাগবে। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 is 7/8, তার মানে 1.875, এসি স্কোয়ার মানে হচ্ছে 1.875 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইনটু এখান থেকে এই পর্যন্ত তার ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 4, এই যে 4 ক্যালকুলেশন করে তার সাথে যদি আমরা থিকনেস গুণ করি তাহলে ভ্যালুটা আসছে 2.42 স্কোয়ার ইঞ্চ। তাহলে এই যে দেখেন এই তিনটা পাথ বরাবর আমরা বের করলাম। এরপরে যদি কেউ মনে করে যে না আমি অন্য পাথ বরাবর আরো সব ক্যালকুলেশন করবো, সে করতে পারে। কেউ যদি মনে করে যে আমি এখান থেকে এরকম ক্যালকুলেশন করবো, এখান থেকে এরকম ক্যালকুলেশন করবো, সে করতে পারে, করে দেখতে পারে ভ্যালুগুলা। এই এখান থেকে আমরা সেই ভ্যালুগুলা পাইলাম, সাপোজ এখানে যে তিনটা ভ্যালু পেলাম তার মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা পাইলাম, এবিসি বরাবর। তার মানে এই বরাবর নেট এরিয়ার ভ্যালুটা সব থেকে কম, তো সেই বরাবর সে নেট এরিয়া কম পাবে, আসলে সেই বরাবরে সে সিরে যাবে। এখন এর বাইরে অন্য যেই পথ দিয়ে আপনি ক্যালকুলেশন করেন সব পথে দেখবেন এই ভ্যালুটা 2.42 এর থেকে বড় আসতেছে। এটা আরো মানে একদম আমাদের কমন সেন্সই যেটা পথ, কারণ সেরাটা এই পথ দিয়ে ছিঁড়বে না। কেন ছিঁড়বে না? কারণ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চি, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। লোড অবশ্যই প্রথমে এখানে ছিঁড়বে, এইখানে ছেড়ার পরে কোন দিক দিয়ে ছিঁড়বে সেটাই আমরা এখানে অ্যানালাইসিস করে দেখলাম। তিনটা পাথ দিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে যেইটাতে সব থেকে নেট এরিয়া কম, তার মানে সেই লাইন বরাবর সে সব থেকে বেশি দুর্বল, ভালনারেবল, সেই লাইন বরাবর সে সব থেকে বেশি ভালনারেবল, সেই লাইন বরাবরই আসলে ছিঁড়ে যাবে। আমাদের প্রথমে আমরা যেটা দেখলাম যে আমাদের কমন সেন্স যেটা বলতেছে, যদিও এই একটা এইখানে একটা লাইন বরাবর দুইটা বোল্ট আছে, তাহলে আসলে এই বরাবর ছিঁড়ে যাওয়ার কথা, দেখলাম যে না, এর থেকেও এই লাইন বরাবর নেট এরিয়া কম আছে। তাহলে আসলে এখানে এই সিটতে এই পর্যন্ত আসার পরে সে দেখবে কোন প্লেনটা বেশি ভালনারেবল, কোনটা বেশি দুর্বল। তো সে দেখতেছে এই দিকটা বেশি দুর্বল, লোড লোড যখন ট্রান্সফার হইতেছে লোড দেখতেছে এই দিকটা বেশি দুর্বল, সে এইভাবে ছিঁড়ে বের হয়ে যায়। এই নেট এরিয়া ক্যালকুলেশন বুঝতে পারেন না এমন কেউ আছেন? যদি বুঝতে না পারেন তাহলে বলতে পারেন। মেইনলি এই নেট এরিয়া ক্যালকুলেশনের উপরই ডিপেন্ড করে এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে পারাটা। নেট এরিয়া ক্যালকুলেশন কি বোঝা গেছে? জি স্যার। বাকিরা কি বুঝতে পারছেন কিভাবে নেট এরিয়া ক্যালকুলেশন করতে হবে? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা একটু বাসায় দেখবেন, আমি ম্যাটেরিয়ালস আপলোড করে দিব কিভাবে নেট এরিয়া ক্যালকুলেশন করতে হয়। এখানে যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে আসলে পারেন কি। এখানে দেখেন অনেকগুলো এরকম স্ট্যাগার্ড হোলস দেওয়া আছে, সব ডাইমেনশন দেওয়া আছে। এটা আসলে কোন দিক বরাবর ছিঁড়বে, তো সেটা এই বরাবর ছিঁড়তে পারে, সেটা কি করতে পারে এই বরাবর ছিঁড়তে পারে, এটা হচ্ছে এরকম এখানে ছিঁড়ে এইভাবে এইভাবে এসে ছিঁড়তে পারে। কোন বরাবর ছিঁড়বে, নাকি সেটা এদিকে এসে এইদিকে গিয়ে এভাবে ছিঁড়বে, কোন বরাবর ছিঁড়বে এটা বাসায় প্র্যাকটিস করবেন। বুঝা গেছে? এখানে জাস্ট যে এখানে যেটা সলিউশন করানো দেখানো আছে এটাই করতে হবে, বিষয়টা এরকম না। এটা এই যেমন এখানে সলিউশন করানো দেখানো আছে তুমি এই দিকের বোর্ড গুলা নিয়ে নিজেরা একটু এই বোর্ড গুলা নিয়েও একটু দেখবেন যে এখানে আসলো, ওখানে এসে যদি এরকম আসে তাহলে তার নেট এরিয়া কত হয়, আর যদি সোজা এভাবে ছিঁড়ে আসে তাহলে তার নেট এরিয়া কত হয়। এভাবে নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে নিজেরা এটা সলিউশন করতে পারেন কিনা, বা মিনিমাম সব থেকে কম নেট এরিয়া কোন বরাবর আসে। এটা বাসার হোমওয়ার্ক থাকলো, এটা আমি ফ্রাইডেতে দেখবো। তার আগে ফ্রাইডেতে কিন্তু আপনাদের ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টের প্রিপারেশন ভালো করে নিয়েন। আর রিভিশন অফ কোরআন চ্যাপ্টারের উপরে এক্সাম্পল 1 থেকে 5 পর্যন্ত আপনাদের ক্লাস টেস্টের সিলেবাস দেওয়া আছে। ক্লাস টেস্টের প্রিপারেশন নেবেন এবং
এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে নেট এরিয়া ক্যালকুলেশন করতে পারতেছেন কিনা। যদি কোনো অসুবিধা হয় তাহলে এটার উপরে আমরা নেক্সট ফ্রাইডেতে ডিসকাস করব। এরপরে আমরা নিজে আমাদের যে ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার ফর্মুলা বা ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার যে প্রবলেমস সেখানে চলে যাব। আমরা কিন্তু আজকে কোনো ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করি নাই। ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট বা সবথেকে ইম্পর্টেন্ট যে প্যারামিটার নেট এরিয়া ক্যালকুলেশন, আমরা টোটাল ক্লাসটা সেই নেট এরিয়া ক্যালকুলেশনের উপরে রাখছি। নেক্সট ক্লাস থেকে আমরা এই নেট এরিয়া ক্যালকুলেশন করে কিভাবে তার ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয়, ডিজাইন টেনসাইল স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয় সেই প্রবলেমে যাব। আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো মতামত থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে সে